আলাইকুম। প্রথম লেকচারে আমরা বৃক্ক নিয়ে আলোচনা করেছিলাম। অধ্যায়টা আমাদের হলো রেচনের উপর। তাহলে আমরা বৃক্ক নিয়ে আলোচনা করছি। বৃক্ক নিয়ে যেহেতু স্বাভাবিকভাবে আমাদের আলোচনা শেষ, তাহলে এখন আমাদের নেফ্রন নিয়ে আলোচনা শুরু হবে। আচ্ছা, নেফ্রনটা কি? আগের ক্লাসে তোমরা লেকচার ওয়ানে হয়তো তোমাদের মনে আছে, আমরা লেকচার ওয়ানে একটা কথা বলছিলাম যে প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাদেরকে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। ঠিক আছে, এই ইউরিনিফেরাস নালিকাটা দুইটা অংশে বিভক্ত, একটা হলো নেফ্রন আর একটা হলো সংগ্রাহক বা সংগ্রাহক নালিকা। আচ্ছা, তখন আমরা বলছিলাম যে নেফ্রন মূত্র উৎপন্ন করে এবং সংগ্রাহক বা সংগ্রাহক নালিকা সেই মূত্রটি রেনাল পেলভিসে বহন করে। তার মানে কি, দেখো এখান থেকে অটোমেটিক তোমার একটা জিনিস ডিভাইডেড হয়ে গেল। কেমনে? সংগ্রাহক বা সংগ্রাহক নালিকার কাজটা কি? মূত্র বহন করে। শেষ। ওটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার, ওইখানে আর কিছু নেই। তার মধ্যে আমাদের আরেকটা জিনিস থাকতেছে, তাহলে কি? সেটা হলো নেফ্রন। তাহলে আমরা এখন নেফ্রন নিয়ে আলোচনা করব। তাহলে নেফ্রন নিয়ে যখন আমরা আলোচনা করবো, স্বাভাবিকভাবে এরপরে চিত্রটা দেখে নেই নেফ্রনটা দেখতে কেমন। ওকে, ফাইন। আচ্ছা, আমরা নেফ্রনটা আর্ট করব। প্রথমে একটা সি অ্যাড করব। সি, সরি, অফ কর রোহিত, অফ কর। কাজ করতেছে না, মার্কার একেবারে কাজ করতেছে না। প্রথমে আমরা একটা সির মতো আর্ট করব। দেন এবার একটা টুইস্ট করে নেবা। আরেকটা মোচড় দিয়ে নেবা, তাহলে আটটা সহজে একটা শেপের মধ্যে আনতে পারবো। আর্টটা কয়েকবার প্র্যাকটিস করলে এই আর্টটা বেশি একটা ডিফিকাল্ট না, খুব ইজি আর্ট। দেন এখানে আসলে থামবা তোমরা। থামার পর হালকা একটা টান দেবা, দেওয়ার পর একটা ইউ আর্ট করবা। ইউ, এখান থেকে একটা ইউ আর্ট করবা, একটা ইউ আর্ট করবা। ইউটা এভাবে থাক। থাকার পর এখানে যেমন করছো সেম জিনিস এখানে অ্যাড করবা। করলা, করার পর এখানে একটা গাছে, আমরা ছোটবেলায় গাছ আর্ট করছিলাম না? গাছের যেমন ডালে শাখা পোশাখা বের হয়, সেম ভাবে শাখা পোশাখা আমরা বের করব। এখানে নিয়ে থইলা জাস্ট, দেন হালকা নামাই দিলা, এখান দিয়ে আরেকটা বের করে দিলা। শেষ। এখন দেখো এটা একটু মডিফাই করা লাগবে আমাদের। এখান থেকে ডাবল লাইন দিবা, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে আমরা যেটা আর্ট করছিলাম, এখানে ভিতরে তোমরা একটু জালির মতো কিছু আর্ট করা লাগবে। যেমন দিলা এইভাবে, দেওয়ার পর দেন এইভাবে, দেন এইভাবে। ওকে, ফাইন। করলা, করার পর এপাশ থেকে একটা লাইন বের করে দিবা আর এপাশে লাগাই দেবা।
এপাশে আবার বের করে দেবা, আবার এটা ঢুকে দেবা এখানে। আচ্ছা, দেখো তোমাদের অটোমেটিক কিন্তু আটটা সহজে ডান হবে। এইভাবে আট করলে আটটা খুব তাড়াতাড়ি হবে, যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা তখন হাত ক্লিয়ার হবে আটের উপর। আর মোস্ট অফ দা ক্ষেত্রে দেখা যায় আটের উপরেই ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করে, এবং উত্তরের কোয়ালিটিটা ডিপেন্ড করে আটের উপর। দেখো তোমাদের কিন্তু অলমোস্ট আটটা ডান। এখন আমরা অঙ্গাণুগুলা লিখি। কোনটা কি? এটা হলো তোমাদের হেনরির লুপ। হেনরির লুপ। দেন আমাদের এটা হলো সংগ্রাহক নালিকা। এটা কি? সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা। এটা হলো প্রান্তীয় পেঁচানো নালিকা। প্রান্তীয় পেঁচানো নালিকা। পেঁচানো নালিকা। দেন এটা হলো, এটা যদি প্রান্তীয় পেঁচানো নালিকা হয় তাহলে এটা কি কাছে না? তাহলে নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা। পেঁচানো নালিকা। নালিকা। ঠিক আছে। দেন এটা হলো গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। আর এটা হলো ইফারেন্ট ধমনী। এটা হলো ইফারেন্ট ধমনী। ইফারেন্ট ধমনী। এটা ইফারেন্ট ধমনী আর এটা হলো অ্যাফারেন্ট ধমনী। ধমনী। ঠিক আছে। আমাদের আর্ট কিন্তু অলমোস্ট ডান। এখন তাহলে চিত্রটা কি আমাদের? চিত্রটা হলো নেফ্রন। নেফ্রন। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো আমাদের নেফ্রনের চিত্রটা আর্ট করা শেষ। এখন আমাদের নেফ্রনের যদি পার্টিকুলার আমরা ডেফিনেশনটা দিতে যাই, নেফ্রনের ডেফিনেশনটা কি হয় জানো? ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে কি বলে জানো? নেফ্রন বলে। ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একক কি বলা হয়? নেফ্রন। তাহলে তাহলে নেফ্রনে আমরা ডেফিনেশনটা লিখে ফেলি। ইউরিনিফেরাস নালিকার ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে কাজ করার এককে নেফ্রন বলে।
ইউরেনিফ্লাস। তাহলে ইউরেনিফ্লাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে। তাহলে নেফ্রনটা দুইটা অংশে বিভক্ত মূলত। তাহলে নেফ্রন কয়টি অংশে বিভক্ত? দুইটি অংশে বিভক্ত। নেফ্রন দুটি অংশে বিভক্ত। একটা হলো রেনাল কর্পাসল আর বা রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল এটা আরেকটা নাম আছে মালপিজিয়াম, রেনাল কর্পাসল বা মালপিজিয়াম। রেনাল কর্পাসল আর একটা হলো মালপিজিয়াম, আরেকটা হলো রেনাল টিউবল, রেনাল রেনাল টিউবল। তাহলে দেখো নেফ্রন দুটি অংশে বিভক্ত, একটা হলো রেনাল কর্পাসল আর একটা হলো রেনাল টিউবল। ঠিক আছে, কয়টি অংশে বিভক্ত? দুইটি অংশে বিভক্ত, একটা হলো রেনাল কর্পাসল আর একটা হলো রেনাল টিউবল। আবার এই রেনাল কর্পাসল বা মালপিজিয়াম এটা আবার দুইটি অংশে বিভক্ত। কয়টি অংশে বিভক্ত? দুইটি অংশে বিভক্ত। একটা হলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আরেকটা হলো বোম্যান্স ক্যাপসুল। আরেকটা কি? বোম্যান্স ক্যাপসুল। একটা হলো গ্লোমেরুলাস আর একটা হলো বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পাইলাম যে নেফ্রন দুটি অংশে বিভক্ত, একটা হলো রেনাল কর্পাসল আর বা মালপিজিয়াম, আর একটা হলো রেনাল টিউবল। রেনাল টিউবল আর রেনাল কর্পাসল এবং রেনাল মালপিজিয়াম, রেনাল কর্পাসল বা মালপিজিয়াম এটা আবার দুইটি অংশে বিভক্ত, একটা হলো গ্লোমেরুলাস, একটা হলো বোম্যান্স ক্যাপসুল। এটা হলো বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, এতদূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বাকিটা দেখি। এই তাহলে এখানে আমাদের কথা দুইটা আসবে, একটা হলো রিনাল কর্পাসল দুইটা অংশে যেহেতু বিভক্ত, একটা হলো বোম্যান্স ক্যাপসুল আর একটা হলো গ্লোমেরুলাস। এখন তাহলে দেখো গ্লোমেরুলাসটা কি আর বোম্যান্স ক্যাপসুল আর হলো গ্লোমেরুলাসটা কি। দেখো বোম্যান্স ক্যাপসুল যেই জিনিসটাকে বেষ্টিত করে রাখে, বোম্যান্স ক্যাপসুল যেই জিনিসটাকে বেষ্টিত করে রাখে সেটা হলো গ্লোমেরুলাস। আচ্ছা, বোম্যান্স ক্যাপসুলটা দেখতে কেমন জানো? দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো, দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো। তাহলে বোম্যান্স ক্যাপসুল কেমন? বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো। কেমন? পেয়ালার মতো। তাহলে বোম্যান্স ক্যাপসুলটা দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো। তাহলে বোম্যান্স ক্যাপসুল কাকে বেষ্টিত করে থাকে? গ্লোমেরুলাসকে। বোম্যান্স ক্যাপসুল কাকে বেষ্টিত করে থাকে? গ্লোমেরুলাসকে। তাহলে গ্লোমেরুলাসটা কি? গ্লোমেরুলাসটা একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে তৈরি, রেনাল ধমনী থেকে সৃষ্ট। তাহলে কোথায় থেকে সৃষ্ট? রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাভারেন আর্টিওল। রেনাল ধমনীটা কি জানো? এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম, রেনাল ধমনীটা কি। রেনাল ধমনীটা হলো, দেখো আমরা এর আগের ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, কি পড়ছিলাম মনে আছে তোমাদের? যে ইয়েতে ইউরেটর এবং রেনাল শিরা বৃক্কের দুইটি বৃক্ক থেকে ইউরেটর এবং রেনাল শিরা বের হয়। রেনাল ধমনীটা কোথায় প্রবেশ করে? বৃক্কের মধ্যে প্রবেশ করে। আর ক্যাপসুলে কি পড়ছিলাম মনে নাই? বৃক্ক অনেকগুলো আমরা তন্ত্র, বৃক্ক অনেকগুলো তন্ত্র দিয়ে বেষ্টিত থাকে, যাকে কি বলা হয়? আছে ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। এই ক্যাপসুল সংলগ্ন অঞ্চলকে কর্টেক্স, মেডুলা এগুলো আমরা পড়ছিলাম তো। ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে ক্যাপসুল। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে গ্লোমেরুলাস একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে তৈরি, রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন আর্টিওল। তাহলে কি? অ্যাফারেন আর্টিওল ক্যাপসুলের ভিতর দিয়ে ঢুকে প্রায় 50টি কৌশিক নালিকা তৈরি করে। কিসের ভিতরে ঢোকে? ক্যাপসুলের ভিতরে ঢুকে ঢুকে কি করে? 50টি কৌশিক জালিকা, 50টি কৌশিক জালিকা। তাহলে কয়টি জালিকা তৈরি করে? প্রায় 50টি অ্যাফারেন আর্টিওল। তাহলে অ্যাফারেন আর্টিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে। অ্যাফারেন আর্টিওল কি? অ্যাফারেন আর্টিওল নিচে লিখি, অ্যাফারেন
এফারেন্ট আর্টিওল ক্যাপসুলের ভিতর প্রবেশ করে প্রায় 50টি প্রায় কি করে 50টি কৌশিক নালিকা তৈরি করে, প্রায় 50টি কৌশিক নালিকা তৈরি করে। সৃষ্টি করে। আচ্ছা দেখো, তাহলে এফারেন্ট আর্টিওল ক্যাপসুলের ভিতর প্রবেশ করে প্রায় 50টি কৌশিক নালিকা করে। এই সকল নালিকাগুলো পরে হচ্ছে বিভক্ত হয়ে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত জালিকা তৈরি হয়। এই সকল রক্ত জালিকা পরে আবার বিভক্ত হয়ে বা এক হয়ে কি তৈরি করে জানো, এ সকল প্রায় 50টি তৈরি করে। এতদূর পর্যন্ত বুঝলা? তারপরে এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত জালিকা সৃষ্টি করে। এসব জালিকা কৌশিক নালীগুলোর মিলিত হয়ে ইফারেন্ট আর্টিওল করে। তাহলে তাহলে এই কৌশিক জালিকা গুলো আছে, যেই কৌশিক জালিকা আমরা যেটা পড়লাম, ভিতর প্রবেশ করে প্রায় 50টি কৌশিক জালিকা, সরি এখানে একটা জিনিস আমরা লিখি নেই, জালিকা, এটা এটা জালিকা, 50টি কৌশিক জালিকা। এই সকল জালিকা আবার এক হয়ে কি করে জানো, ইফারেন্ট আর্টিওল তৈরি করে। এই সকল জালিকা, এই জালিকাগুলো এক হয়ে কি হয়, এক হয়ে কি করে জানো, ইফারেন্ট আর্টিওল তৈরি করে। ইফারেন্ট